আগের ভিডিওটায় ওই রেজোনেটিং স্ট্রাকচার আমরা এসোটু করতে করতে ভিডিওটা কেটে গেল। অনুরূপভাবে যদি আমরা দেখি, আমরা PO4, এই দেখ PO4 3- যদি আমরা করি, এইখানে কেন্দ্রীয় পরমাণু আমি এটা করেছি, দেখ এখানে আবার করে দেখাচ্ছি, দেখ PO4 3-, এখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা? ফসফরাস। এই ফসফরাসের বাইরে কক্ষে কটা ইলেকট্রন থাকে? 5টা। সেটাকে যদি আমরা এভাবেই দেখাই, দেখ 3টে মাইনাস, তো তার মানে এটাকে আমরা যদি দেখাই ফসফরাস 4টে অক্সিজেন, 3টে মাইনাসটা আগে লিখে নিচ্ছি, মাইনাস আর এখানে ডাবল বন্ড ও। তাহলে দেখ এই ফসফরাসে কত হচ্ছে? 2, 3, 4, 5। এই অক্সিজেনগুলোতে দেখা যাচ্ছে 2, 4, 6টা, 7টা, প্রত্যেকটারও তাই, এটাও তাই, এটাও তাই। এবার দেখ এই অক্সিজেনটা ডাবল বন্ড আছে, অনুরূপভাবে এগুলোতেও ডাবল বন্ড হতে পারে। সেগুলো কি করে হবে? এই দেখ, এটাকে যদি আমরা এইভাবে ফেলি, এটা তাহলে এই ফসফরাস, এটা এখানে চলে এলে ফসফরাস যোজ্যতা বেশি হয়ে যাবে, তখন এই বন্ড সৃষ্টিকারী ইলেকট্রনটা এদিকে চলে আসবে। তার মানে সেটা কি দাঁড়াচ্ছে? এই অক্সিজেনটা মাইনাস হচ্ছে, আর এটা ডাবল বন্ড হয়ে যাচ্ছে, এটা ও মাইনাস আর এটা ও মাইনাস, এই হচ্ছে। আবার অনুরূপভাবে দেখ, এটা যদি দেখি, এটা ডাবল বন্ড হলো, এবার এটা যদি ডাবল বন্ড হয়, এটা এখানে পড়লো, এটা এখানে এলো, তার মানে এরপরে এটা ডাবল বন্ড হবে। তার মানে ফসফরাস, এটা অক্সিজেন মাইনাস, এটা অক্সিজেন মাইনাস, এটা ডাবল বন্ড ও, এটা ও মাইনাস, এই। আবার এইটা যদি ডাবল বন্ড হয়, এটা এখানে এলো, এটা এখানে এলো, তার মানে কি দাঁড়াচ্ছে? ফসফরাস অক্সিজেন মাইনাস, এটা হচ্ছে অক্সিজেন মাইনাস, এটা ও মাইনাস, এটা ডাবল বন্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইভাবেই রেজোনেটিং স্ট্রাকচারগুলো তোমরা প্র্যাকটিস করবে। NO3-, অনেকগুলো রয়েছে, বইতে আছে, সেগুলো দেখে দেখে করবে। তারপরে তো CO, কার্বন মনোক্সাইডটা করবে, আবার আরও করবে, তার মানে CO, আর এগুলো ইন্টারাকশান ক্লাসে আমি করব, আরও ClO4-, এইগুলো তোমরা কিন্তু এভাবে করবে। তাহলে এবার আমরা দেখলাম যে রেজোনেটিং স্ট্রাকচার জিনিসটা আমরা বুঝলাম কী জিনিস। এরপরে দেখ তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি মানে বন্ড সৃষ্টিকারী যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলো দুটো পরমাণুর মধ্যে তো বন্ডটা তৈরি হয়, যার ইলেকট্রন, ওই বন্ড সৃষ্টিকারী ইলেকট্রনকে টানার ক্ষমতাটা যেটা বেশি, সেটা তাদেরকে বলা হয় বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট আর কি। এই তড়িৎ ঋণাত্মকতা প্রকাশ করার মানে মেজার করার দুটো স্কেল আছে। আমি স্কেলগুলো ডিটেলসে পড়াবো না, এগুলো অত আসে না, কিন্তু কম্পেয়ার করতে আসে। যেটা হচ্ছে যে পাউলিং স্কেল, আর একটা হচ্ছে মুলিকান স্কেল। এই তড়িৎ ঋণাত্মকতা আমি আর ওইগুলো কিভাবে নির্ণয় করা হয় সেগুলো আমি আর পড়াচ্ছি না। এই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা থেকে, তার মানে আমরা যেটা পড়লাম তড়িৎ ঋণাত্মকতা, এই তড়িৎ ঋণাত্মকতা তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি, এই তড়িৎ ঋণাত্মকতাটা যেটা হচ্ছে, যেটা বললাম যে বন্ডস ধর্নায় এরকম HCl, এই যে বন্ডটা, এখানে দুটো ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রনকে যার টানার ক্ষমতা বেশি তাকে বলা হচ্ছে তার তড়িৎ ঋণাত্মকতা বেশি। এই তড়িৎ ঋণাত্মকতা বেশি, যে তড়িৎ ঋণাত্মকতা যে নিয়ন্ত্রণকারী যে ফ্যাক্টরসগুলো আর কি, সেগুলো আমাদের জানতে হবে। মানে আমাদের তুলনা করতে আসে কার তড়িৎ ঋণাত্মকতা, কতগুলো যৌগ দিয়ে দিল, এদের মধ্যে কাদের তড়িৎ ঋণাত্মকতা বেশি। প্রথম কথা হচ্ছে যে পরমাণুর আকার যাদের ছোট, তাদের কিন্তু তড়িৎ ঋণাত্মকতা তত বেশি হয়। কারণ কি না, তারা ওই কেন্দ্রের যে পজিটিভ চার্জ, সেই কেন্দ্রের পজিটিভ চার্জটা কিন্তু বাইরের ইলেকট্রনটাকে টানার ক্ষমতাটা বেশি রাখে আর কি, আকর্ষণ করতে পারবে বাইরের ইলেকট্রনকে। সেই জন্য আকার যত ছোট হবে তত কিন্তু তড়িৎ ঋণাত্মকতার পরিমাণ বেশি। যেমন আমরা দেখ এমনিতেই হ্যালোজেনগুলো যদি ফ্লোরিন, ক্লোরিন, F2Cl, Cl2, Br2, এগুলো আমরা দেখেছি I2, এদের মধ্যে নিজেদের মধ্যেও তড়িৎ ঋণাত্মকতার
পার্থক্য কিন্তু তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়, মানে এটার সব থেকে কম আর এটার সব থেকে বেশি। এমনি যৌগগুলোর ক্ষেত্রেও আমাদের কম্পেয়ার করতে আসে আর কি। আর এরপরে দ্বিতীয় ফ্যাক্টর যেটা হচ্ছে যে পরমাণুর কক্ষ সংখ্যা, যদি কক্ষ সংখ্যা বাড়তে থাকে, তার মানে কি কক্ষ সংখ্যা বাড়তে মানে অ্যাটমিক নাম্বার বাড়ার সঙ্গে সঙ্গে কক্ষ সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে তাদের আকার বেড়ে যাচ্ছে, তাতে কি হবে যে তড়িৎ ঋণাত্মকতার মান কমে যাবে। উল্টোটা যদি হয় যে পারমাণবিক সংখ্যা বা নিউক্লিয় চার্জটা যদি বেশি হয়, অর্থাৎ মানে অ্যাটমিক নাম্বার বাড়ার সঙ্গে সঙ্গে নতুন কক্ষ বাড়ছে না, সেক্ষেত্রে কি হয় যে পারমাণবিক সংখ্যা বা নিউক্লিয়ার চার্জ বাড়লে সেক্ষেত্রে কিন্তু যে তড়িৎ ঋণাত্মকতাও বেড়ে যাবে। আর তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে তড়িৎ ঋণাত্মকতার মধ্যে যে জারণ অবস্থাটা, এটা কিন্তু একটা ভালো মানে ইম্পর্টেন্ট আর কি। জারণ অবস্থা ধর আয়রন Fe+2 আর Fe+3, তার মানে 3টে রয়েছে। এদের মধ্যে এই যে Fe+3 যেটা বেশি জারণ অবস্থায় আছে, তার কিন্তু তড়িৎ ঋণাত্মকতার মান মানে উচ্চ জারণ অবস্থায় থাকলে তড়িৎ ঋণাত্মকতা মানে তার বেশি কমটা তো রিলেটিভ ব্যাপার, মানে তার নিম্ন জারণ অবস্থার থেকে কিন্তু বেশি হবে। আর ইলেকট্রন আসক্তি বেশি থাকলেও কিন্তু যে তার ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি হবে। আর একটা যেটা আমরা এই যে সংকর আয়ন যেটা পড়েছিলাম আর কি, সংকর আয়ন, এটা তো আমরা জারণ অবস্থা পড়লাম। এবার হচ্ছে সংকর আয়ন মানে হাইব্রিডাইজেশনটা যেটা আমরা পড়েছিলাম, সেই হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে সংকর আয়ন যেটা পড়েছিলাম, এই সংকর আয়নের মধ্যে এস ক্যারেক্টার মানে আমরা তো পড়েছি sp2 sp3, তার মানে কি এর এস ক্যারেক্টারটা বেশি। এই এস ক্যারেক্টারটা যত বেশি হবে মানে সেই পরমাণুর কিন্তু তড়িৎ ঋণাত্মকতাটা তত বাড়বে। এই যে এটাতে এস ক্যারেক্টারটা বেশি, আর তাহলে তার সংকরায়নটা তত বেশি হবে। আমরা তাহলে তার তড়িৎ ঋণাত্মকতাটা তত বেশি হবে। সংকরায়নটাও একটা ফ্যাক্টর। এরপরে যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট। এরপরে হচ্ছে ডাইপোল মোমেন্ট। এই ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক দিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন আসবে আমাদের। ডাইপোল মানে দুটো মেরু, এই দুটো মেরু কখন তৈরি হয় বলতো, যদি বন্ড মানে যে ধরনের যে যৌগটা তৈরি হলো তার যে অণুটা আর কি, বন্ড যে তৈরি হলো তার দুদিকে যে পরমাণুটা আছে তাদের যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হয়, তাহলে কি হয় এই বন্ড সৃষ্টিকারী ইলেকট্রনটাকে, যেটা আমরা বলেছিলাম যে ধর HCl, তাহলে এই যে বন্ড সৃষ্টিকারী ইলেকট্রনটাকে এ নিজের দিকে বেশি টানে, তার মানে কি এটা ডেল্টা নেগেটিভ, এটা ডেল্টা পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে এই ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ মানে কি একটা দুটো মেরুর উৎপন্ন হচ্ছে। এই দ্বিমেরু ভ্রামকের যে ডাইপোল মোমেন্টটাকে দ্বিমেরু ভ্রামকটাকে আমরা কিন্তু এটাকে মিউ দিয়ে রিপ্রেজেন্ট করি, মানে দ্বিমেরু ভ্রামক যেটা, এই দ্বিমেরু ভ্রামকটা যেটা, এই মিউকে আমরা আরও প্রকাশ করা হয় মিউ ইজিক্যাল টু ই ইন্টু ডি। ই মানে হচ্ছে এই যে চার্জের পরিমাণ, ই ইন্টু ডি, আর এর একক মানে এটাকে ডি/, এককে প্রকাশ করা হয়, এককে প্রকাশ করে দ্বিমেরু ভ্রামককে ডি দিয়ে, তাই যে এই 1D ইজিক্যাল টু তাহলে আমাদের করতে হয় 10⁻⁻18 ESU সেন্টিমিটার। এই দ্বিমেরু ভ্রামকের SI একক আবার কুলম মিটার আর কি, মানে এটা যেমন ESU সেন্টিমিটার, ওটা SI ইউনিট কত হবে, তার মানে 1D ইজিক্যাল টু এই যে 4 মানে 10⁻⁻18, এটা ESU সেন্টিমিটার। আর SI এটা সিজিএস। এবার SI হলে কি হবে না, SI একক যদি আমরা ধরি, এই SI এককে কুলম মিটার, মানে এর হচ্ছে দেখ এইটার হচ্ছে কুলম আর এটা মিটার, তাহলে এটাকে বলা হচ্ছে যে কুলম মিটার আর কি। SI একক কুলম
মিটার। এবার এই দ্বিমেরু ভ্রামক দেখ, যেগুলো একই, ধর না অক্সিজেন O2, N2, Cl2, আরও H2, এদের দ্বিমেরু ভ্রামকের মান কী হবে বলতো? এটা = 0 হবে। কারণ কি, এ তো দুটো সেম পরমাণু, তো তার মানে এদের তড়িৎ ঋণাত্মকতার কোনো পার্থক্য নেই, তার ফলে কোনো মেরুর উৎপন্ন হবে না, তার মানে এদের দ্বিমেরু ভ্রামকটা 0 হবে। এবার এই দ্বিমেরু ভ্রামকটা কিন্তু আমাদের থেকে, ভ্রামকটা এত আমাদের ইম্পর্টেন্ট, কেননা এই দ্বিমেরু ভ্রামক থেকে কিন্তু আমরা এর আয়নীয় ক্যারেক্টারটা কিন্তু বের করতে পারি। দ্বিমেরু ভ্রামকের মান যত বেশি হবে তার আয়নিক ক্যারেক্টারটা কিন্তু তত বেশি হবে। এবার এই দ্বিমেরু ভ্রামক যেটা, ধর না HCl, এদের আয়নিত হওয়ার হারটা কিন্তু আমরা বের করতে পারি। এই HCl এর ক্ষেত্রে আমরা ধরে নিই, যদি এই HCl এর যদি এদের আয়নিক ক্যারেক্টারটা বের করতে হয়, মিউ HCl যদি আমরা ক্যালকুলেট করি, সেই মিউ HCl কি E/D। এবার এই ডিটা আমরা জানতে পারবো এদের ভেতরকার দূরত্ব কতটা আছে, আর ই তো জানি 4.8 ইন্টু কত যেন 10⁻10 -10 ESU। তাহলে এইটা এদের মধ্যে, এই যে H আর Cl, এদের মধ্যে ডিস্টেন্সটা মোটামুটি দেওয়া থাকবে, এটা তো আমরা আর বের করতে পারবো না। এই D দেওয়া আছে 1.275 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার, এইটা দেওয়া আছে, এই ডি এর ভ্যালুটা দেওয়া আছে এইটা। তাহলে এইটার বেলা আমরা কি বসাতে পারি, E/D, তার মানে = 4.8 ইন্টু 10⁻⁻10 ESU, এটা আমরা জানি। এইটা ESU ইন্টু কত হবে, ভ্যালুটা দেওয়া আছে 1 কত দেওয়া আছে রে, 1.275 ইন্টু 10⁻⁸ সেন্টিমিটার। এটা ক্যালকুলেট করে দেখা যাচ্ছে, এটা মোটামুটি ক্যালকুলেশান যদি করি, যে এটা দাঁড়াচ্ছে যে 6. এটা তার মানে এইটা দাঁড়াচ্ছে গুণ করলে 6.12 ইন্টু 10⁻⁻18 ESU আর সেন্টিমিটার, তার মানে ডিবাইতে এসে যাবে 6.12D হলো। এবার এটা তো আমরা থিওরিটিক্যালি ক্যালকুলেট করলাম, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেছে যে এই HCl এর দ্বিমেরু ভ্রামক, মানে এটা হচ্ছে HCl, মিউ HCl, এটা এক্সপেরিমেন্টালি আর কি, এটা তো আমরা থিওরিটিক্যালি করলাম, এক্সপেরিমেন্টালি এটা দেখা যাচ্ছে এর ভ্যালুটা দেওয়া থাকবে। এটা দেওয়া আছে 1.03 ইন্টু 10⁻⁻18 ESU সেন্টিমিটার, মানে 1.03 ডিভাই এইটা। এবার আলফা মানে এদের আয়নীয় প্রকৃতি যেটা বন্ধনের, এই HCl অণুতে এদের আয়নীয় প্রকৃতি এই পরীক্ষার ফলে যেটা হয়েছে, মানে এই এক্সপেরিমেন্টাল ডিভাইডেড বাই থিওরিটিক্যালি আমরা যেটা পেয়েছি, তার মানে এখানে দাঁড়াচ্ছে আমাদের কত, এক্সপেরিমেন্টালি কত পেয়েছি 1.03 ডিভাইডেড বাই এটা কত হচ্ছে, যে এটা দাঁড়াচ্ছে কত রে, 6 কত বের করলাম যেন, 6.12, তার মানে এটা কত হচ্ছে। আর এটা পার্সেন্টেজে বের করতে হলে, এটা আয়নীয় প্রকৃতি পার্সেন্টেজে বের করতে হয় আমাদের, ইন্টু 100 করে দিই, তার মানে ইন্টু 100 করে দিলে এটা কত দাঁড়াচ্ছে 16.83%, এইটা হলো। এবার এই দ্বিমেরু ভ্রামক থেকে কিন্তু আমরা গঠনটা অনেকটাই জানতে পারি। যেমন দেখ, যদি এই যে আমাদের CO2, আরও কি হয় যেন CH2, আর এদের পাশে যদি H2O লিখি, এই দুটোর, এটার μ=0, এটারও μ=0, এটা μ≠0। এই যে 0 থেকে বোঝা যায় এদের যে লিনিয়ার, মানে এদের গঠনটা, এই কার্বন ডাইঅক্সাইডের এদিকে একটা অক্সিজেন, এদিকে একটা অক্সিজেন, দেখ এটা মোর ইলেকট্রোনেগেটিভ, তার মানে কি এদিকের এই যে এটা অ্যাট্রাকশান এই দিকেই হবে,
আবার এটা দেখ এদিকে, তার মানে দুটো ব্যালেন্স হয়ে গেল। তাই এখানে মিউ ইজিক্যাল টু কিন্তু 0D হলো। ঠিক CS2রও তাই। CS2 যদি আমরা করি, এগুলোতে দেখ এ টেনে নিচ্ছে, মানে কি এটা ডেল্টা নেগেটিভ, এটা ডেল্টা নেগেটিভ, আর এটা ডেল্টা পজিটিভ হবে, কার্বন ডেল্টা পজিটিভ হবে। এখানেও তাই, এটা ডেল্টা নেগেটিভ হবে, এটা ডেল্টা নেগেটিভ, কারণ এটা মোর ইলেকট্রোনেগেটিভ। আর এটা কত হবে, এটা হচ্ছে ডেল্টা পজিটিভ। তাহলে এভাবেই আমরা দেখছি। কিন্তু H2ওর বেলা আমরা পরে স্ট্রাকচার দেখেছিলাম, এটা মানে ভি শেপড দেখেছিলাম, এটা এইচ। আর এখানে কি হচ্ছে, অক্সিজেনের 6টার মধ্যে আরও দুটো আছে, দুজোড়া আছে। তা এবার কি হবে, এটা এদিকে টানবে, তাই না, অ্যারোহেডটা এদিকে থাকবে, আর এটারও অ্যারোহেডটা এদিকে থাকবে। তার মানে এদের যে রেজাল্ট্যান্টটা, তার মানে রেজাল্ট্যান্টটা এদিকেই হবে। তাহলে এর মিউ ভ্যালু থাকছে নট ইজিক্যাল টু আপাতত 0, মানে নট ইজিক্যাল টু 0 হবে। এভাবেই আমাদের কম্পেয়ার করতে কিন্তু আসে, যে কার ধর না NH3NF3 এরকম কম্পেয়ার করতে আসে, বা সিস ট্রান্স এলে যে কার মিউ ভ্যালু কীরকম থাকবে। এবার আমরা একটু কম্পেয়ার করে দেখব। যদি দেখা যায় যে NH3 আর NF3, ধর NH3 আর NF3, তাহলে এই NH3 যদি আমরা করি, আমরা এর স্ট্রাকচারটা আগে জেনেছিলাম। এটা এখানে কি ছিল, sp3তে এটা হাইব্রিডাইজেশন ছিল, এখানে লোন পেয়ার ছিল। এদের মধ্যে দেখ নাইট্রোজেন মোর হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, তার মানে এই অ্যারোহেডটা এদিকে থাকবে, আবার এটা এই দিকে থাকবে। তার মানে দেখ রেজাল্ট্যান্টটা যেটা হচ্ছে, রেজাল্ট্যান্টটা কী হচ্ছে, আর একটা আঁকি তাহলে বোঝা যাবে। NF3-র ক্ষেত্রে দেখ এফ 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 এটা কি হবে এদিকে, কারণ ফ্লোরিন মোর ইলেকট্রোনেগেটিভ এটা, আর এখানে লোন পেয়ার আছে। তাহলে কোনটার ভ্যালু বেশি হবে তোরা বল, যে NH3 না NF3? তাহলে NH3-তে দেখ এই তিনটে রেজাল্ট্যান্ট ওপরের দিকে হবে, আবার এটাও ওপরের দিকে আছে। তার মানে এটার মিউ NH3 গ্রেটার দেন কী হবে, NF3, কারণ এই তিনটে রেজাল্ট্যান্ট তো এই দিকে আসবে, তাই না। আবার এটা রেজাল্ট্যান্ট, এটা ডাইপোল মোমেন্টটা উপরের দিকে, তাহলে দুটো মানে কি বলবো, নিউট্রালাইজড হয়ে যাচ্ছে। তার মানে এটার কম হচ্ছে, এটার বেশি হচ্ছে। আবার যদি ডাইক্লোরোইথিলিন সিস ট্রান্সের ক্ষেত্রে আমরা দেখি, ইথিলিন মানে কি, এটা দুটো হাইড্রোজেন। এবার যদি ডাইক্লোরো হলে মানে কি, দুটো ক্লোরিন থাকবে। ইথিলিনে দুটো হাইড্রোজেন দুটো ক্লোরিন দিয়ে যদি চলে যায়, আর এটা যদি সিস হয়, সিস মানে একই দিকে দুটো ক্লোরিন থাকবে, এইটা। এবার দেখ, আর ট্রান্স হলে উল্টো দিকে থাকবে দুটো ক্লোরিন, এটা ক্লোরিন, এটা ক্লোরিন, এটা এইচ, এটা এইচ, এটা ট্রান্স, এটা সিস ক্লোরো, এটা কি সিস, এটা হচ্ছে ডাইক্লোরো ইথিলিন, আর এটা ট্রান্স ডাইক্লোরো ইথিলিন। দেখ এই দুটোর মধ্যে কার্বনটা, ক্লোরিন যেটা রয়েছে, এই ক্লোরিন আর কার্বন, তার মানে এটার এদিকে অ্যারোহেডটা, আর এটার এদিকে, আর এটার এদিকে, এটা এদিকে। তার মানে এই যে দুটো অপোজিট দিকে, আর এটা সেম দিকে। তার মানে কি হচ্ছে, এর মিউ ভ্যালুটা, এটা তো ক্রস হয়ে যাবে, মানে নিউট্রালাইজড হয়ে যাবে। তার মানে এটা মিউ ইজিক্যাল টু 0 হয়ে যাচ্ছে, আর এটা মিউ নট ইজিক্যাল টু 0। অথবা আমরা বলতে পারি এটার মিউ ভ্যালুটা এটার থেকে অনেকটা বেশি। তাহলে সিস ট্রান্স দিয়েও আমরা এরকম করতে পারি। আরও একটা আছে দেখ, যদি ডাইপোল মোমেন্টে বেঞ্জিনের যদি আমরা দেখি, বেঞ্জিনের কিন্তু ওটা 0 হয়ে যায়, কারণ তিনটে হচ্ছে অপোজিট পজিশানে থাকার জন্যই কিন্তু, মানে তিনটে বেঞ্জিন যদি দেখিস, বেঞ্জিন বড় করে একটু আঁক তাহলে বুঝতে পারবি। সরি, এই এখানে তো কার্বন, সেই কার্বনের সঙ্গে হাইড্রোজেন, এই কার্বনের সঙ্গে হাইড্রোজেন,
এই কার্বনের সঙ্গে হাইড্রোজেন, এই কার্বনের সঙ্গে হাইড্রোজেন, এই কার্বনের সঙ্গে হাইড্রোজেন, এই কার্বনের সঙ্গে হাইড্রোজেন। দেখ, এই কার্বন হাইড্রোজেন, এই কার্বন হাইড্রোজেন অপোজিট, এই কার্বন হাইড্রোজেন, এই কার্বন হাইড্রোজেন অপোজিট, মানে প্যারা পজিশানে এই কার্বন হাইড্রোজেন, এই কার্বন হাইড্রোজেন অপোজিট। তার মানে কি এদের যে টোটালটা যেটা, এটার মানে কি কার্বন হাইড্রোজেন, কার্বন মোর ইলেকট্রোনেগেটিভ এদিকে আসছে। এবার এটার যে যদি উল্টো দিকে দেখিস, এটার উল্টো দিক কোনটা হবে? এইটা, এটার উল্টো দিক এটা, প্যারা পজিশন, এটার উল্টো দিক এটা। তার মানে এইটা আর এইটা, এটা তো টানবে, এই পরস্পরকে কী করছে? নিউট্রালাইজড করে দিচ্ছে। আবার এটা 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 এটা, তার মানে আলটিমেট মিউ ভ্যালু ইজ ইকাল টু 0। তাহলে এভাবেই আমরা দেখতে পাচ্ছি যে ডাইপোল মোমেন্টটা বা CCl4 আমাদের কম্পেয়ার করতে আসে। CCl4, এখানে একটা হাইড্রোজেন দিয়ে দে, HCl3, এরকমও যদি মানে ক্লোরোফর্ম আর কি, CHCl, ও কার্বনটাই লেখা হয়নি, CHCl3, ক্লোরোফর্ম, CCl4, এর মধ্যে দেখ এর মধ্যে কোনটার বেশি হবে বলতো? অবভিয়াসলি এটা যদি এঁকে ফেলিস তাহলে বুঝতে পারবি। দেখ Cl 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 Cl, আর এখানে দেখ Cl Cl Cl, এখানে H। অবভিয়াসলি তো এই তিনটে রেজাল্ট্যান্ট, এটা তো এই দিকে আসবে ক্লোরিন, আর এটা এই দিকে, এই তিনটে যে রেজাল্ট্যান্ট হবে এটা উল্টো দিকে, তার মানে নিউট্রালাইজ করে দেবে। কিন্তু এই তিনটে রেজাল্ট্যান্ট আর এটাও এই দিকে আসে, কারণ এই কার্বন হাইড্রোজেনের মধ্যে কার্বন মোর ইলেকট্রোনেগেটিভ, আর এদের রেজাল্ট্যান্টটা এদিকে, তার মানে কি হবে? এইটা বেশি হবে। এবার তার মানে আমরা পড়লাম এই ডাইপোল মোমেন্টটা আমাদের মোটামুটি পড়া হলো। এর পরে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে সেটা আমরা পরের ভিডিওতে, ও না হাইড্রোজেন বন্ডটা তো আছে আরও, তাহলে হাইড্রোজেন বন্ড যেটা একটুখানি আমরা পড়ে নেব, এটা দিয়েও খুব আসে। হাইড্রোজেন বন্ড বলতে দেখ, হাইড্রোজেন যদি কোনো, এরপরে হাইড্রোজেন বন্ড, এই হাইড্রোজেন বন্ডটা এটা দু ধরনের হয়। এটা হচ্ছে মানে ইন্ট্রামলিকুলার, এটা ইন্ট্রামলিকুলার, মলিকিউলার, আর একটা আছে ইন্ট্রামলিকুলার, এটা ইন্ট্রা লিখেছি, ইন্টারমলিকিউলার। এটা হচ্ছে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ড, আর একটা হচ্ছে অন্ত আণবিক। ইন্ট্রা এটাকে বলা হচ্ছে অন্ত আণবিক, বাংলায় এটাকে বলছে অন্ত আণবিক। আর ইন্ট্রামলিকুলার যেটা, যে ইন্টারমলিকুলার, যেটা ইন্টারন্যাশনাল থেকে মনে রাখবি, এটা হচ্ছে আন্তরাণবিক। এটা অন্ত আণবিক, এটা আন্তরাণবিক। এই ইন্টারমলিকুলারটা আমি ইন্টারন্যাশনাল কথা থেকে মনে রাখি, এটা যদি ভিন্ন অণুর মধ্যে হয়। আর এটা হচ্ছে ইন্ট্রামলিকুলার, মানে একই অণুর মধ্যে যদি হয়। হাইড্রোজেন বন্ডটা কখন তৈরি হয় বলতো? হাইড্রোজেন যদি কোনো তড়িৎ ঋণাত্মক ধর্মী মৌলের মধ্যে, যেমন ধর HF বা H2O, এই যে, তার মানে কি এখানে অক্সিজেনের সঙ্গে যোগ আছে। এবার এই অক্সিজেনের সঙ্গে যোগ থাকার জন্য এর মধ্যে পজিটিভ চার্জের একটা সৃষ্টি হয়েছে, মানে এটা হালকা হলেও ডেল্টা পজিটিভ, এটা হালকা হলেও ডেল্টা নেগেটিভ। তখন এই হাইড্রোজেন কি করে, অপর একটা মানে আরও তড়িৎ ঋণাত্মক ধর্মী বা ওই মানে অন্য অণুর সঙ্গে, এই যে এখানে আবার অন্য জলের অণুর সঙ্গে এই যে বন্ডটা তৈরি করলো, হালকা বন্ড তৈরি করলো, এইটাকে বলা হচ্ছে হাইড্রোজেন বন্ড। এই হাইড্রোজেন বন্ড থাকার ফলে কিন্তু ধর্মের অনেক চেঞ্জ হয়ে যায়। যেমন H2ওর মধ্যে হাইড্রোজেন বন্ড আছে বলে এটা কিন্তু তরল হয়ে যায়, আবার HF যদি নিই দেখি, HFের মধ্যেও এদের হচ্ছে আন্তরাণবিক। এই যে HF, দেখ এটা হালকা করে নেগেটিভ, এ আবার কি করলো এফের সঙ্গে, এই যে এই দেখা যাচ্ছে, আবার এই হাইড্রোজেন কি করবে, অন্য এফের সঙ্গে করে এই যে হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে। আর এবার
অন্ত আণবিক যেটা সেটা আমরা দেখা যায় এগুলো সব গেল কি যে ইন্ট্রামলিকুলার ইন্টারমলিকুলার আর কি, মানে আন্তর আণবিক যেটা ইন্টারমলিকুলার। এবার ইন্ট্রামলিকুলার যদি আমরা দেখি, এই দেখ অর্থ নাইট্রোফিনল যদি আমরা দেখি, এই অর্থ পজিশানে যদি এটার সাপেক্ষে, এটা তো অর্থ, এই অর্থ মেটাপ্যারা আমরা এটা বেঞ্জিন রিং, আমি আর ডাবল বন্ড দিচ্ছি না, রাউন্ড করে দিচ্ছি। এবার নাইট্রোফেনল তার মানে NO2 তো, তার মানে ডাবল বন্ড ও, আর এটা যদি অসমযোজী এটা যদি থাকে। এবার দেখ এই যে হাইড্রোজেন, এটার মধ্যে ডেল্টা পজিটিভ, এটার মধ্যে ডেল্টা নেগেটিভ, তার মানে এই যে বন্ডটা এটাকে আমরা কি বলছি, ইন্ট্রামলিকুলার বা অন্ত আণবিক হাইড্রোজেন বন্ড। তাহলে এভাবেই আমরা দু ধরনের হাইড্রোজেন বন্ড দেখলাম। এই হাইড্রোজেন বন্ডের ফলে কিন্তু বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট বা এদের অবস্থার কিন্তু পরিবর্তন হয়ে যায়। এই জন্য হাইড্রোজেন বন্ডটা আমাদের খুব ভালো করে, আমাদের প্রশ্ন আসে H2S আর H2Oর মধ্যে H2O, এই যে H2O দেখলাম আমরা, আর H2S যদি নিই, এটা কিন্তু গ্যাস, এটা গ্যাস, আর এটা তো লিকুইড আমরা জানি, কারণ এখানে হাইড্রোজেন বন্ড, এটা হাইড্রোজেন বন্ড সম্ভব নয়, এটাই হাইড্রোজেন বন্ড আছে। হাইড্রোজেন বন্ড থাকার ফলে অনেকগুলো মলিকুলস কাছাকাছি থেকে ওটার আকৃতি কিন্তু তরল হয়, বাকিটা কিন্তু গ্যাস। তাই এভাবেই কিন্তু হাইড্রোজেন বন্ড আমরা ক্লাসেই আলোচনা করব, যে হাইড্রোজেন বন্ড দিয়ে আমি তো একটুখানি বুঝিয়ে দিলাম। এবার ক্লাসের ইন্টারাকশান ক্লাসে আমরা কতগুলো হাইড্রোজেন বন্ড থাকার জন্য যে ধর্মের পার্থক্য হচ্ছে সেইগুলো আমরা আলোচনা করব। এর পরের ভিডিওতে আমরা লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল যেটা আছে সেটা আমরা পড়ব।